আচ্ছা দেখেন, আমরা কোনিক্সের লাস্টের দিন যে ম্যাথগুলো করছিলাম আমার যতটুকু মনে পড়ে 4 পর্যন্ত করা দিয়ে গেছিলাম। আর 4 পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? এক এক উপকেন্দ্র, একটা উপকেন্দ্র বলে দিছে, ঠিক আছে, একটা নিয়ামক রেখার সমীকরণ বলে দিছে, বলছে তার অক্ষের সমীকরণ নির্ণয় করো, পরাবৃত্তের অক্ষের সমীকরণ। এই একটা কোশ্চেন গেল, ঠিক আছে। পরেরটা সাথে সবগুলো কোশ্চেন সেম টাইপের। কি সেম টাইপের? উপকেন্দ্র দিয়ে দিবে, নিয়ামক রেখার সমীকরণ দিয়ে দিবে, আপনাকে বলবে পরাবৃত্তের সমীকরণ, সরি, অক্ষরেখার সমীকরণ বাই করতে বলবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ভালো কথা, পরাবৃত্তের সমীকরণও চাইছে, বেসিক্যালি পরাবৃত্তের সমীকরণ বের করতে বলবে। কি কি দেওয়া থাকবে আপনার কাছে? উপকেন্দ্র আর নিয়ামক রেখা, বলবে পরাবৃত্তের সমীকরণ বের করা। পরাবৃত্তের সমীকরণ বের করতে হলে আপনার অক্ষরেখার সমীকরণ এমনি বের করতে হবে, ঠিক আছে। গেল এই 7 নম্বর কোশ্চেন গুলো। 8 নম্বর কোশ্চেনে আপনাকে বলবে যে উপকেন্দ্র দেওয়া, শীর্ষবিন্দু দেওয়া, নিয়ামক রেখার সমীকরণ বের করো। উপকেন্দ্র দেওয়া, শীর্ষবিন্দু দেওয়া, নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলবে, ওকে। 9 নম্বর কোশ্চেন আপনারা কি বলছে একটু দেখেন। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু দেওয়া আছে, যার এক পরাবৃত্তের সমীকরণ বাই করতে বলছে। 7, 8, 9, বেসিক্যালি যে 9 পারবে সে 7টা এমনিই পারবে, ঠিক আছে, বা সে 8টাও পারবে। এই জন্য আমি 3টা কোশ্চেন একসাথে বললাম, ঠিক আছে। তারপর আমি একটা করে আপনাদের করায় দিই, দেখেন আপনারা রিলেট করতে পারেন। 7-এর একটা কোশ্চেন দেখেন, যে কোনো একটা, সাপোজ আমি 7-এর একটাই করাচ্ছি, অনেকবার বোর্ডে আসছে, তো কথা বললেন না, ঠিক আছে, সবকিছু কিন্তু রেকর্ড হইতেছে, সো কথা বললেন না। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করেন, কথা টুথা বললে পরিবেশ নষ্ট হবে, রেকর্ড হয়ে যাচ্ছে, ওইটা তো সমস্যা, ওকে। তাহলে দেখেন এখানে কোনিক্সের 6.1, ওকে, পরাবৃত্ত করাচ্ছি আমরা, পরাবৃত্তের 7-এর 1 একটা কোশ্চেন দেখি আমরা। কি বলছে? উপকেন্দ্র এবং নিয়ামক বিশিষ্ট, এত নিয়ামক বিশিষ্ট, তাহলে দেওয়া আছে। এটাই ছিল কি নিয়ামক রেখার সমীকরণ। তাহলে সেই সমীকরণটা আপনি লিখে ফেলেন, 3x প্লাস 4y সমান সমান 1। এটাকে এক পাশে নিয়ে আসি, 3x প্লাস 4y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। কোনো সমস্যা? উপকেন্দ্র এটা লিখতে পারেন নিয়ামকের সমীকরণ, ঠিক আছে। উপকেন্দ্র কত বলে দিছে আপনাকে? 1, 1, ঠিক আছে। উপকেন্দ্রের ধরেন আমরা s ধরে থাকি, তাহলে s কত? 1, 1। এখানে একটা চিত্র আঁকবেন, ঠিক আছে। চিত্রটা কেমন একটু দেখি ভালো মতো। এখানে ছোট করে একটা চিত্র আঁকি, এই যে একটা চিত্র আঁকলাম, ঠিক আছে, এই যে একটা পরাবৃত্ত আঁকলাম। তো এটা ধরলাম আমি উপকেন্দ্র এস, যেটা হচ্ছে হলো আপনার 1, 1, ওকে। এই পরাবৃত্তে আপনার সমীকরণটা বাইর করতে বলছে। আমি পরাবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু ধরলাম পি, x, y। আচ্ছা, এটা একটা সূত্র মাথায় রাখবেন। এটা কি রেখা বলেন তো? এটাই নিয়ামক রেখা। এই দেখেন এখানে যেটা বলে দিচ্ছে না, সেটাই কি এটা নিয়ামক রেখা, ওকে। আর বলে দিচ্ছে উপকেন্দ্র, সেটা ছিল এইটা। আপনাকে বলছে এই যে পরাবৃত্তের সমীকরণটা বাইর করো, কোনো কোশ্চেন? আচ্ছা, আমি আরেকবার বলি, নিয়ামক রেখার আরেক নাম কি? দ্বিকাক্ষ, মনে থাকবে। এটা হচ্ছিল দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ, এটা ছিল উপকেন্দ্র। আর এটা হচ্ছিল পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু। আর যে কোনো একটা বিন্দু বলে তাকে আমি x, y ধরতে পারি। যে কোনো বিন্দুকে আমি x, y ধরতে পারবো না, কারণ এখানে ক্ষেত্রে x এবং y টা কি বলেন তো? চলক। সো যে কোনো কিছুকে চাইলে আমি x, y ধরতে পারবো না, শুধুমাত্র এই জায়গাটা ধরতে পারবো। কেন? কারণ এই পি বিন্দুটা এই পরাবৃত্তের উপর যে কোনো জায়গা থাকতে পারে, এবং যে কোনো জায়গায় যখন চলে আসে তখন আবার ও চলক হয়ে গেল। এই জন্য এখানে আমি কি করতে পারছি? x, y ধরতে পারছি, ওকে। তো পরাবৃত্ত দেখেন একটু ভালো মতো শুনুন। কোনিক্স এর মেন জিনিসটাই কি বলছিলাম? উৎকেন্দ্রিকতা। কি বলছিলাম? উৎকেন্দ্রিকতা। কোনিক্স এর মেন জিনিসটাই কি? উৎকেন্দ্রিকতা। ই সমান সমান কি? এসপি বাই পিএম। এটা একটা সূত্র। ই সমান সমান কি? এসপি বাই পিএম। এসপিটা কি একটু ভালো মতো খেয়াল করেন। উপকেন্দ্র থেকে এই যে কোনো একটা বিন্দুর দূরত্বটাকে বলা হয় কি? এসপি। এবং সেই বিন্দু থেকে এই রেখার, মানে নিয়ামক রেখার লম্ব দূরত্বকে বলা হয় কি? পিএম। ক্লিয়ার? এই দুইটাকে ভাগ করে যা পাবো তাই হচ্ছে হলো কি? উৎকেন্দ্রিকতা ই। এটা প্রত্যেকটা কোণে কাজে লাগবে, মানে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত তিনটার মধ্যে সেম জিনিসটাই। ই সমান সমান এসপি বাই পিএম, ওকে। এখন আমরা যে পড়তেছি পরাবৃত্ত, এর প্রথমে বলা ছিল পরাবৃত্ত হইলে তার উৎকেন্দ্রিকতা এর মান কত হয়? 1 হয়। কোন কোশ্চেন? যেটা বলতেছিলাম, পরাবৃত্তের এর মানটা কত? 1 হয় সবসময়। এটা একবার ডাইরেক্ট মুখস্থ, ঠিক আছে। পরাবৃত্ত মানে কি? এর মান কত? 1। উৎকেন্দ্রিকতা এর মান কত? 1। আর আমরা জানি কি সমান সমান কি?
এসপি বাই পিএম, তার মানে বেসিক্যালি এসপি বাই পিএম সমান সমান কত হয় বলেন? 1 হয়। তাহলে একটু ভালো মতো খেয়াল করি আমরা, তাহলে আমরা এখানে লিখবো পরাবৃত্তের সংজ্ঞানুসারে, পরাবৃত্তের সংজ্ঞানুসারে, পরাবৃত্তের সংজ্ঞানুসারে আমরা কি পাইলাম বলেন? এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু ই। তো ই এর মানটা বসায় দিয়ে ডাইরেক্ট লিখতে পারি কি 1। কেন 1 লিখলাম? কারণ এখানে আমি লিখে দিয়েছি কি এটা পরাবৃত্ত, আর পরাবৃত্ত এর মানটা কত হয়? 1। দ্যাটস ওয়াই এসপি বাই পিএম সমান সমান কি 1 ডাইরেক্ট লিখে দিলাম। আমি এই জিনিসটাকে আরেকবার রিপিট করি, যারা পরে আসছেন একটু ভালো মতো খেয়াল করেন সবাই। দেওয়া আছে দিয়া আমাকে বলে দিয়েছে নিয়ামকের সমীকরণ, এই পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ এইটা, তাকে আমি শুধুমাত্র সাজায় লিখলাম, এটাকে আমি ধরলাম 1 নম্বর সমীকরণ। ওকে, 1 নম্বর না ধরলেও সমস্যা নাই। উপকেন্দ্র এস সমান সমান কত? 1 1। এই যে সেটা বলে দিয়েছি, আমি একটা চিত্র আঁকলাম, এটা তাহলে এস এর মান 1 1 এবং পিটা পরাবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু যে কোনো ধরতে পারে, এই জন্য আমি এক্স কমা ওয়াই ধরছি। ওকে, আর এই পিএমটা কি? এই পি বিন্দু থেকে কি নিয়ামক রেখার লম্ব দূরত্ব ছিল কি পিএম। তাহলে প্রত্যেকটা কনিক্সের মধ্যে আমরা যে সমীকরণটা লাগে, মানে কনিক্সের সমীকরণটা কি, মানে লাইক দ্যাট পরাবৃত্তের সমীকরণটা কি, উপবৃত্তের সমীকরণটা কি, বহির্বৃত্তের সমীকরণটা কি, এটা কই থেকে আসে? উৎকেন্দ্রিকতা থেকে আসে। এবং উৎকেন্দ্রিকতাটাই কি? এসপি বাই পিএম। এসপিটা কি? উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দুর দূরত্বকে বলা হয় এসপি, এবং সেই বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্বকে বলা হয় কি পিএম। এই দুটোকে ডিভাইড করে যেটা পাবো সেটাই হচ্ছে উৎকেন্দ্রিকতা। এবং পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার মানটা কত? 1। এই জন্য এসপি বাই পিএম সমান সমান কত? 1। আমি এটা ডাইরেক্ট লিখে দিয়েছি, কারো কোনো কোশ্চেন আশা করি নাই। এখন একটু ভালো মতো খেয়াল করি, এসপি বাই পিএম সমান সমান 1। এখন আমি এখানে একটা কাজ করতে পারি, এসপি সমান সমান পিএম লিখতে পারি, ভাগ ছিল 1 গুণ হয়ে গেছে। এখন এসপি এর মানটা লেখেন, দুইটা বিন্দু জানেন দূরত্বটা কি এসপি এর মান, দূরত্বটা কত? উপরে রুট ওভার। কারো কি সমস্যা আছে? আমরা যে দুইটা বিন্দু দূরত্ব বের করতাম সেটাই হতেছিল কি এসপি। আর পিএমটা কি দেখেন ভালো মতো একটু খেয়াল করি, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, সেটাই তো পিএম। আচ্ছা একটু আমি এখানে একটু খেয়াল করেন, সরল রেখায় ছিল, মনে করেন এই রেখাটার সমীকরণ আপনাকে বলে দিতে, সেটা কি ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা কার সমীকরণ? এই রেখাটার সমীকরণ। আর এই যে একটা বিন্দু যেটা হচ্ছিল কত x1 আর কত y1 ধরে নিলাম, তাহলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্বটা কি এটা ধরে নিলাম, যেটা d ধরে নিলাম সাপোজ। আচ্ছা দূরত্ব সবসময় কিসে মাপা হয় বলেন তো? লম্ব দূরত্ব। কি দূরত্ব? লম্ব। মানে আপনার লাইক দ্যাট আপনি যদি বলেন এটা এর দূরত্ব, এটা কি হইলো? এটা কি লম্ব অবস্থায় আছে? এটা তো বড় হয়ে যাবে মানটা, তাই না? এই জন্য এইসব দূরত্ব ধরি না, দূরত্বটাকে ধরা হয় কিভাবে? লম্ব দূরত্ব। বিশেষ করে কোনো রেখার ক্ষেত্রে চিন্তাটা করতে গেলে। আর যদি দুইটা বিন্দু বলে আপনাকে বলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, তাহলে এই বিন্দু বলা থাকবে, সেটার হিসাব আলাদা। দুইটা বিন্দুর দূরত্ব এই সূত্রটা বের করে। আর এটা কি একটা রেখা বলে দিছে এবং একটা বিন্দু বলে দিছে, তাহলে এই বিন্দু থেকে এই রেখা লম্ব দূরত্বটা কি হবে? এরকম হবে। এই সমীকরণটাকে আমি উপরে লিখে দিব, জাস্ট এক্স এর জায়গায় বসে বিন্দুটার ভুজ, ওয়াই এর জায়গায় বসে বিন্দুটার কি কোটি, নিচে হবে রুট ওভার এক্স এর সহগের উপরে স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কয়ারের পরম মান। এটাই ছিল কি আপনার সূত্র, এটা সরল রেখার সূত্র। এবং এই সূত্রটা সব জায়গায় কাজে লাগবে, বৃত্ততে কাজে লাগবে, কোনিক্সে কাজে লাগবে। বুঝছেন আমার কথাটা? আর রিপিট করা লাগবে? একটা রেখা থেকে একটা বিন্দুর লম্ব দূরত্বটার মানটা হচ্ছে এইটা কি, এই যে সমীকরণটা রেখার সেটা বসায় দিব, সমীকরণ এক্স এর জায়গায় বসাবো বিন্দুটার ভুজ, ওয়াই এর জায়গায় বসাবো বিন্দুটার কোটি, নিচে হবে কি রুট ওভার এক্স এর সহগের উপরে স্কয়ার যোগ ওয়াই এর সহগের উপরে স্কয়ার। তাহলে আমরা এখন এটাই করব। পিএম এর মানটা কত দেখেন, আপনার যে সমীকরণটা বলে দিচ্ছে, তাহলে এই সমীকরণটা এখানে বসবে, জাস্ট খালি কি দিয়ে বসবে? এক্স এর জায়গায় কি বসবে? ভুজ বসবে, ওয়াই এর জায়গায় কি বসবে? কোটি বসবে। তাহলে দেখেন এক্স এর জায়গায় কি বসতেছে? আলটিমেটলি এক্স ই বসতেছে, ওয়াই এর জায়গায় কি বসছে? আলটিমেটলি। তার মানে কি চেঞ্জ হবে? মানে এই সমীকরণে ডাইরেক্ট বসে যাবে। কিন্তু অনেকে মুখস্থ করে রাখে যে এই সমীকরণে ডাইরেক্ট বসা, জিনিসটা কিন্তু এমন না। এমন এক্স এর জায়গায় ভুজ বসছে, ওয়াই এর জায়গায় কি বসছে? কোটি বসছে। ক্লিয়ার? এবং নিচে হবে কি রুট ওভার এক্স এর সহগের উপরে স্কয়ার যোগ ওয়াই এর সহগের উপরে স্কয়ারের পরম মান। এটা স্পিড মান, এটা পিএম এর মান। আশা করি সবাই ক্লিয়ার। এখন জাস্ট খালি মান বসাবো, মানে হিসাব করব। ঠিক আছে? তো আমার রুটটা সরান লাগবে, তাহলে আমরা দুই পাশে কি করে দিব? স্কয়ার করে দেই। x minus 1 whole square y minus 1 whole square is equal to 3x plus 4y minus 1 whole square। আর স্কয়ার রুট কাটা নিচে আপনার কত গেল? 9 প্লাস 4 এ 16। আচ্ছা একটা জিনিস খেয়াল করে, পরম মানটা গেল কই? স্কয়ার করলে পরম মানটা চলে যায়। কোনো কোশ্চেন?
আচ্ছা এখন জাস্ট হিসাব করেন, এটা সূত্রটা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে x স্কয়ার 2x প্লাস 1 y স্কয়ার মাইনাস 2y প্লাস 1। ওকে, আচ্ছা এই জায়গাটাতে কি হলো একটু খেয়াল করি, a প্লাস b মাইনাস c হোল স্কয়ার, সূত্রটা মনে আছে? তিনটা সূত্রটা কি ছিল, একবার ডাইরেক্ট তিনটা সূত্র বসাই দিলেন, অনেকে দুইটা দুইটা করে বসায় তো অঙ্কটা আরো বড় হয়। তাহলে আমি একটু ডিটেইলসে লিখি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, ঠিক আছে, 2ab, তাহলে a এর জায়গায় কত 3x, b এর জায়গায় কত 4y, তারপরে কত 2bc, b এর জায়গায় কত 4y, c এর জায়গায় আছে 1, 2ca জায়গা নেই, 2c এর জায়গায় কত 1 আর a এর জায়গায় কত 3x। কারো কি সমস্যা আছে কোনো? আমি বুঝতেছি। এখন এখানে চিহ্ন আমি দেই না, চিহ্নটা দেই না এখানে, এখনই বুঝবেন। একটু ভালো মতো খেয়াল করে, x স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, 2ab 2bc 2ca, তাই তো লিখছি। এখন এখানে কি c এর জায়গায় কি আছে মাইনাস, তাহলে c টা কোথায় কোথায় বসছে, এই জায়গায় এই জায়গায় না, এই দুই জায়গায় কি দিব মাইনাস, বাকিটা প্লাস। যদি তিনটাই প্লাস হতো তিনটাই প্লাস হইতো, কারো কোনো সমস্যা? সাপোজ b টা মাইনাস হতো তাহলে কি হইতো, যেখানে যেখানে b আছে এই জায়গায় এই জায়গাটা কি দিতাম মাইনাস দিয়ে দিতাম। কারো কি সমস্যা? এইভাবে করে হিসাবটা করবেন। ওকে, তাহলে একটা কাজ করে, জায়গা যেহেতু না এটাকে আমরা এইভাবে লিখি, এই যে 1 বাই কত 9 প্লাস 16 মানে কত 25। কারো কোনো সমস্যা? না, এই তো এইটার পরের লাইন, মানে এটা তো জায়গা নাই দেখেন, আমার অনেক বড় একটা ভাগ দেওয়া লাগবে না, তুমি সামনে এরকম ব্র্যাকেট দিয়ে এভাবে দিতে পারবে, সমস্যা নেই। ওকে, এখন হিসাব করে ফেলেন 25 এই পাশে সে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এটা হিসাব করে ফেলেন x স্কয়ার মাইনাস 2x y স্কয়ার মাইনাস 2y। ওকে, এক আর এক মিলা কত হয়ে গেল 2, আর এই জায়গাটা হিসাব করে ফেলেন 9x স্কয়ার 16y স্কয়ার প্লাস 1 প্লাস 3 4 12, 12 দুগুণে 24xy। ঠিক আছে, তারপরে কত বলছে মাইনাস 2 দুগুণে 4 y, ঠিক আছে, সরি 4 দুগুণে 8, আর এখানে কত গেল 3 দুগুণে 6x। সবগুলোকে এক পাশে নিয়ে আসেন, এটা দ্বারা গুণ করে দেন, 25x স্কয়ার মাইনাস 50x 25y স্কয়ার মাইনাস 50y প্লাস 50, এগুলো এই পাশে লিখে যাবে মাইনাস 9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার মাইনাস 1 মাইনাস 24xy প্লাস 8y মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0। কারো কি সমস্যা? এরপরে কি হলো, খালি হিসাব করবেন, 25টা x স্কয়ার থেকে ন্যাচারাল কটা থাকে বলেন, 16x স্কয়ার। ওকে, আমি স্কয়ার গুলো আগে লিখি, 25টা y স্কয়ার থেকে 16y স্কয়ার চলে গেলে কত থাকবে 9টা y স্কয়ার, পরে xy লিখি 24xy, এরপর আপনি লেখেন হলো x কটা আছে 50x, আর x কোথাও আছে এই যে, তাহলে মাইনাস 56x, পরে y চিন্তা করেন 50y প্লাস 8y, তাহলে এখানে কত হবে 42, ঠিক আছে 42y। আচ্ছা, পরে সংখ্যা 50 মাইনাস 1 49, আর তো নাই, তাহলে কি প্লাস 49 ইজ ইকুয়াল টু 0। এটাই হবে কি আপনার পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আমি এটা আরেকবার রিপিট করি, আপনাদের যখন পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবো, আমরা কই থেকে বের করবো বলেন, উৎকেন্দ্রিকতা থেকে বের করবো। কই থেকে বের করবো, এই জিনিসটা মাথার মধ্যে ঢোকায় ফেলেন, কিসের থেকে বের করবো, উৎকেন্দ্রিকতা। কখন সেটা জানেন, যখন আপনাকে উপকেন্দ্র বলে দিবে এবং নিয়ামক বলে দিবে। কেন, এই মানটা কিন্তু এই দুজনের থেকে আসছে, আপনি একটু খেয়াল করলে দেখতেন, একটা আসছে এস এর মাধ্যমে, একটা আসছে কি এই যে এম এর মাধ্যমে, তাই তো। তো এই যে এসপিটাকে আমি আবারও বলি, এস হচ্ছে হলো কি উপকেন্দ্র এবং পিটা কি পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, তাহলে এই বিন্দু থেকে বিন্দু দূরত্ব রেখে বলা হয় কি এসপি, এবং পিএমটা কি ওই যে পি যে কোনো একটা বিন্দু নিয়ে নিছি সেখান থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্বকে বলা হবে কি পিএম। এই দুটাকে ভাগ করে যা পাবো তাই কি উৎকেন্দ্রিকতা ই, এবং পরাবৃত্তের সময় এর মানটা কত 1, এই জন্য 1। পিএমটা বেশি পাঠিয়ে দিলাম, ভাগ থেকে গুণ হয়ে গেল 1 এর সাথে, মানে পিএম হইলো এসপি সমান পিএম। এবার এসপি মান বসালাম দূরত্ব, পিএম এর মান বসালাম, কি যে সূত্রটা আমি এক্সপ্লেন করছি। ওকে, এখন কি করলাম, যেহেতু আমার রুট আছে দুই পাশে, রুটে সরাইতে হবে, এই জন্য আমি দুই পাশে স্কয়ার করে দিলাম, স্কয়ার রুট কাটা, শুধু এটা থাকলো ভিতরের টুকু। এখানে কি উপরে একটা স্কয়ার আসলো, কারণ উপরে তো রুট ছিল না, ছিল
আচ্ছা নিচে কি হলো স্কয়ার রুট কাটা। আচ্ছা এখানে কি করলাম সূত্র বসায় দিলাম, এখানে কি হলো 1/16 আর 9 কত 25। ওকে, আর এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটা কি, প্লাস থাকলে হয়তো কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca 9 এর সূত্র। কিন্তু মনে না থাকে বাসায় যে একবার লিখবেন মনে পড়ে যাবে, ঠিক আছে। জাস্ট খালি এখানে কি তিনজনের যোগ আছে না, এই যে একজন বিয়োগ, তো সেটা কি a b c c বিয়োগ না, তাহলে এখানে যে c যেখানে যেখানে দেখবেন সেখানে মাইনাস দিয়ে দিবেন। এই যে 2ab 2bc, এই যে c আসতেছে সামনে মাইনাস, 2ca সামনে মাইনাস, এই জায়গাটা দিয়ে কেন উপরে স্কয়ার আছে অটোমেটিক্যালি প্লাস হয়ে গেছে, ঠিক আছে। এটাকে চাইলে আরেকভাবে করা যেত, আপনি a প্লাস হোল স্কয়ারের সূত্র প্রথমে বসাইতেন, পরে আবার এটা না সূত্র বসাইতেন, কিন্তু ওটাতে অনেক বড় হয়ে যেত অঙ্কটা, ঠিক আছে। এটাতে অঙ্কটা ছোট হয়েছে, পরে কিচ্ছু করি নাই, 25 ছিল এই পাশে, ভাগ গুণ মানা দিছি, সবগুলো এক পাশে নিয়ে হিসাব করছি, এটাই আমার অ্যান্সার। এটাই কি পরাবৃত্তের সমীকরণ। ওকে, দেখেন পরের কোশ্চেন একটু খেয়াল করেন ভালো মতো। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটা হচ্ছে 9 এর 1 বলতেছি আমি বেসিক্যালি, এটা আবার 8ও আছে। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র -1,3 এবং শীর্ষবিন্দু 4,3 বিন্দুতে অবস্থিত। এবং 8 এর 2ও কোশ্চেন একটা আছে এরকম সেম হুবহু সেম মান দেওয়া। কি বলছে আপনাকে, একটি পরাবৃত্তের উপকেন্দ্র -1,3 এবং শীর্ষবিন্দু 4,3, তাহলে তার নিয়ামকের সমীকরণ বের করো। তাইলে আমি যে প্রথম কোশ্চেনটা পড়ছিলাম যে পরাবৃত্তের সমীকরণ বের করো, সেটা বাইর করার জন্য আপনার নিয়ামকের সমীকরণ লাগবেই, ঠিক আছে। তার মানে যে 9টা পারবে সে কিন্তু 8টা এমনিই পারবে, তাই আমি প্রথমে 8টা দেখাই দিই, তারপর তার থ্রুতে 9টা দেখাই দিব, ঠিক আছে। দেখেন ভালো মতো খেয়াল করেন, আমরা এখন 8 এর 2টা দেখব। যে পরাবৃত্তের উপকেন্দ্র বলে দিয়েছে -1 আর 3, আর শীর্ষবিন্দু বলে দিয়েছে 4,3, ঠিক আছে, মানে 4,3, তাহলে নিয়ামকের সমীকরণটা বাইর করতে বলছে এই পরাবৃত্তের। ওকে, তাইলে আমি যদি একটু দেখাই আপনাকে, মানে চিত্রটা একটু মাথায় রাখতে হবে আপনাদের, কিন্তু কোনটা এস কোনটা এ কোনটা জেড এগুলো ভালো মতো মাথায় ঢুকাই তুইব। এই যে পরাবৃত্তটা কিন্তু লাস্ট ক্লাসেও দেখাইছিলাম। ওকে, আবার একটু মনে করাই দেই, এটাকে বলা হয় কি বিন্দু, উপকেন্দ্র, যেটা হচ্ছিল এস, এবং আপনাকে এখানে এস বলে দিচ্ছে, কত বলে দিচ্ছে -1,3। কোন সমস্যা, শীর্ষবিন্দু বলে দিচ্ছে কত 4,3, শীর্ষবিন্দু বলা হয় এটাকে, এবং ধরি আমরা সবসময় এ, কত 4,3 নাকি। আচ্ছা এইটা হচ্ছিল জেড বিন্দু, এটা বইলা দেন, এটা আমাদের বাইর করা লাগবে, ঠিক আছে। কেন বাইর করা লাগবে, আমাদের বেসিক্যালি বের করতে বলছে এই যে এইটা তো নিয়ামকের সমীকরণ নাকি, এটা আমাদের বেসিক্যালি বের করতে বলছে, এটা বের করতে আপনার জেড বিন্দু এমনিই লাগবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা তাহলে এখানে একটু খেয়াল করেন, এখানে দেওয়া আছে কি সেটাই লেখেন, দেওয়া আছে, আমি সংক্ষেপে লিখতেছি, বেশি ডিটেইলসে লিখতে গেলে এমনি বড় হয়ে যাবে ক্লাস আরো। এস বলে দিছে -1,3, এ বলে দিছে কি 4,3, মানে বেসিক্যালি উপকেন্দ্র বলে দিছে -1,3, শীর্ষবিন্দু বলে দিছে 4,3। সবাই একটু খেয়াল করি। আচ্ছা পরাবৃত্তের সময় আমরা কি জানতাম বলেন তো, এইখান থেকে এখানে দূরত্ব আর এইখান থেকে এখানে দূরত্ব কি ছিল বলেন তো, সমান ছিল। মনে পড়তেছে কারো? আরেকবার একটু মনে করা দেই, এস থেকে এর দূরত্ব যা, এর থেকে এর দূরত্ব কি ছিল তাই ছিল, মানে সংখ্যায় বলতে গেলে জেড এর মধ্যবিন্দু কি এ ছিল, জেড এর মধ্যবিন্দু কি ছিল এ। তাহলে আমি জেড বিন্দুটা ধরে নিই কিছু একটা, তারপর ধরে নিলাম x1 আর y1, এটারে কিন্তু x y ধরা যাবে না, ঠিক আছে, কারণ এটা নির্দিষ্ট বিন্দু। ওকে, তো নির্দিষ্ট বিন্দুকে কখনো x y, y ধরা যায় না, যদি ধরেন তাহলে সেটা ভুল হবে। আর এরকম যেটা ছিল কি চলমান কোনো বিন্দু, আপনারা যদি সরলরেখা করে থাকেন, সরলরেখা 4 নম্বর একটা অধ্যায় আছে, দেখবেন ওই জায়গায় আছে না, বলা আছে যে আপনার আছে না বিন্দু সমূহের সেট, তো সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আমরা x, y ধরতে পারি। এটা না বলতে গেলে অনেক কিছু বলা যায়, ঠিক আছে, খালি সংখ্যায় মাথায় রাখেন। আমাদের কোন বিন্দুর জন্য কি ধরবো, আলফা বিটা x1 y1 x2 y2 এগুলো ধরে নিব। শুধুমাত্র এই পি বিন্দুটা যদি পরাবৃত্তের উপরে বিন্দু হয়, তখন আমি চাইলে কি ধরতে পারবো, x, y ধরতে পারবো। আশা করি কথা ক্লিয়ার, এতটুকু মাথার মধ্যে ঢুকান ভালো মতো। ওকে, জেড বিন্দুর আমি ধরে নিলাম কত x1 আর y1, তাহলে এস জেড এর মধ্যবিন্দু কি বলেন, এস জেড এর মধ্যবিন্দু, এটা লেখেন, মধ্যবিন্দুটা কি এ 4,3। ওকে, মধ্যবিন্দু সূত্রটা কি আপনাদের মনে আছে, কেমনে বলেন তো? আচ্ছা আমি একটু মনে করা দিই আপনাদেরকে, দুইটা যদি বিন্দু বলা থাকতো আপনাদেরকে, একটা x1 একটা y1 একটা x2 একটা y2, আপনি যাচ্ছেন এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করতে, তাহলে এই বিন্দুটার ভুজ আর কোটি কি হইতো, ভুজ হইতো এই ভুজ দুইটাকে যোগ করা 2 দ্বারা ভাগ, কোটি হইতো এই কোটি দুইটাকে যোগ করা কি
দুই দ্বারা ভাগ, মনে পড়ছে? এটাও সরলরেখার কাহিনী, মাথায় রাখতে হবে সবকিছুই। মধ্যবিন্দু, তাহলে আমি সেইটাই করব, কি এস জেড এর মধ্যবিন্দু এ, তাহলে এস এবং জেড এর ভুজরে যোগ করে দুই দ্বারা ভাগ করলে পাবো কি এ এর ভুজ। একটু ভালো মতো খেয়াল করি, তাহলে x1 বিয়োগ 1/2 = 4। কারো কি কোনো সমস্যা আছে? কি করছি, এই দুইটা বিন্দুর ভুজকে যোগ করে দুই দ্বারা ভাগ করছি, সমান সমান কি পাবো এই বিন্দুর ভুজ। সেম উপায়ে এই দুইটা বিন্দুর কোটিকে, দুইটা বিন্দুর কোটিকে y1 আর 3 যোগ করে দুই দ্বারা ভাগ করলে পাবো কি মধ্যবিন্দুর কোটি। তাহলে এখান থেকে আমি কিন্তু x1 আর y1 এর মান পেয়ে যাচ্ছি। দেখেন 4 দুগুণে 8, x1 = কত, যা প্লাস হবে 9 হয়ে গেল। ঠিক সেম উপায়ে y1 + 3 = 3 দুগুণে 6, 3 যা বিয়োগ হয়ে যাবে, তাহলে y1 = কত হয়ে যাবে 3 হয়ে যাবে। কারো কি সমস্যা? তাহলে এটাই কি ছিল আপনার z বিন্দু ছিল, z বিন্দুর পেয়ে গেলেন আপনি কত 9 এবং 3। কোনো সমস্যা? কারো কি কোনো সমস্যা আছে? বুঝতেছি? আই না বুঝলে কোশ্চেন করেন, কিন্তু বুঝবো না, ঠিক আছে? এগুলো একটু কমপ্লেক্স মনে হবে প্রথম, বাট পরে যে একবারে সোজা মনে হবে, ঠিক আছে? কারণ সব জায়গায় সেম থিওরি। ওকে, আচ্ছা, তাহলে জেড বিন্দু বের করে ফেললাম। এই জেড বিন্দুটা কোনটা? এইটা। ওকে, এখন দেখেন আমরা বের করতেছি কি, বেসিক্যালি নিয়ামকের সমীকরণ বের করতেছি। আর নিয়ামকের সমীকরণ ডাইরেক্ট বের করতে পারবেন না। দেখেন তো, আমি যদি এই রেখার সমীকরণটা বের করি, এই রেখার সাথে এই রেখা কি অবস্থায় আছে বলেন তো একজন? লম্ব অবস্থায় আছে। আর কেন এই রেখাটাই বের করব? কারণ এই রেখাটা বের করা আমার 1-2 এর বিষয়। কেমনে 1-2 এর বিষয়? কারণ এই রেখাটার উপর আপনারা 3টা বিন্দু জানেন, আর সমীকরণ বের করতে হলে কয়টা বিন্দু দরকার? 2টা জানা থাকলে সমীকরণ বের করা যায়। তাহলে আমি এই রেখার সমীকরণটা বের করে ফেলি, তারপর লম্ব রেখার মাধ্যমে এই রেখার সমীকরণটা বের করব। কারো কি সমস্যা আছে? তাহলে লেখেন, এখন এই রেখার সমীকরণ যখন বের করব, আমি চাইলে কি দিয়ে বের করতে পারি? দেখেন, আমি চাইলে SZ ইউজ করে বের করতে পারি, আমি চাইলে AS ইউজ করে বের করতে পারি, মানে যে কোনো দুইটা বিন্দু নিয়ে বের করতে পারবো। আমার যে Z ইউজ করাই লাগবে বা ইউজ করা লাগবে এমন কোনো কন্ডিশন নাই। সবাই কি ক্লিয়ার? তাহলে আমি একটু পরেরটায় চলে যাই। দেখেন, তাহলে আমি যেহেতু আমাদের প্রথমে বলে দিয়েছিল এস আর এ, আমি এস আর এ দিয়েই করি, ঠিক আছে? এস এ রেখার সমীকরণ, অর্থাৎ অক্ষরেখার সমীকরণ। এটার নাম কি? রেখাটার নামটা কি? অক্ষরেখার সমীকরণ, ঠিক আছে? আমি বুঝতেছি, আপনাদের বুঝতে কষ্ট হইতেছে? একটু কঠিন মনে হবে, পরে সোজা লাগবে। আর বেশি কঠিন লাগতেছে আপনারা ক্লাস মিস দিয়েছেন এই জন্য, ঠিক আছে? ওই যে মিস দিছে, ঠিক আছে? দেখেন, কিন্তু কয়দিন পরে ঠিক হয়ে যাবে, এত কমপ্লেক্সের কিছু নাই, ঠিক আছে? খালি মাথায় রাখেন উপকেন্দ্র, শীর্ষবিন্দু, আর এটা কি জেড, অক্ষরেখা, নিয়ামক রেখার ছেদবিন্দু, পরস্পরের দূরত্ব সমান, সেখান দিয়ে আমি জেড বিন্দু বের করছি। এখন চলে আসছি কোথায়? আমি এই রেখার সমীকরণটা বের করতেছি। তাহলে যে কোনো দুইটা বিন্দু ইউজ করতে পারি। আমি কাকে ইউজ করবো? এস কে আর এ কে। আমি চাইলে এস কে এবং জেড কে ইউজ করতে পারতাম, আমার কাছে সব অপশনই আছে। ওকে, তাহলে এস এর রেখার সমীকরণ অর্থাৎ অক্ষরেখার সমীকরণ কি হবে? দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি ছিল বলেন তো? আচ্ছা, এক্স দিয়ে আগে করলাম, এক্স মাইনাস এক্স ওয়ান, তাই তো? এ আর এস, এক্স মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস দিয়ে দিলাম, -1 - 4 সমান সমান y - 3 3 - 3। কারো কি সমস্যা? x - x1 x1 - x2 y - y1 y - y2। আশা করি ক্লিয়ার। এবার একটু হিসাব করবো, একটু ভালো মতো খেয়াল করি। হিসাব কিন্তু একটু আছে, ভেজাল আছে। x + 1 এখানে হলো -5 সমান সমান y - 3, এখানে 3 আর 3 বিয়োগ করলে 0। এই জায়গায় এসে অনেক অঙ্ক শেষ হয়ে যাবে, ঠিক আছে? কেন? কারণ এই যে কোনো কিছু দ্বারা কখনো 0 দ্বারা ভাগ হইতে পারে না, এটা একটা অসংজ্ঞায়িত জিনিস। তো এখানে হিসাবে কোনোভাবে হিসাব করতে পারবেন না যদি ডাইরেক্ট হিসাব করতে যান। এটা একটু ঘুরায় হিসাব করতে হবে। ঘুরায় বলতে কি, এটাকে এইভাবে চিন্তা করবেন। কিভাবে? কারণ আমি যদি ওকে ভাগ দিয়ে দিলে কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত। এবং অসংজ্ঞায়িত আসা মানে কি? সবই অসংজ্ঞায়িত। ওর সাথে আপনি কিছু দিলেও সেটা মিলে অসংজ্ঞায়িত হবে, কিছু নিলেও সেটা মিলে অসংজ্ঞায়িত হবে। কথা কি ক্লিয়ার? সো এখানে আমি আর অসংজ্ঞায়িত বানালে কি করতে পারবো না। তো আমি এটাকে এইভাবে চিন্তা করবো, শূন্যকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, -5 ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি হবে বলেন তো? -5 ইন্টু হয়ে যাবে কি y - 3, এবং 0 ইন্টু হয়ে যাবে কি এটা। তাহলে কি হয়ে যাবে বলেন? 0। এভাবে করে চিন্তা করতে হবে, কোনো সমস্যা? এবার -5 আবার গুণ আছে এখানে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে।
তাহলে বেসিক্যালি y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, না বুঝলে বলি y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এটাকে এইভাবে চিন্তা করে করতে হবে। কথা কি ক্লিয়ার? এবার এমনিও চিন্তা করতে পারেন, শূন্য এখানে ছিল, ভাগ যা গুণ যা পুরো লাগে 0 হয়ে গেছে, y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হলো, সেভাবে চিন্তা করতে পারেন। কথা কি ক্লিয়ার? তো এটাকে কখনোই আমরা কমপ্লেক্স বানাবো না, মানে অসংজ্ঞায়িতটা বানাবো না, ঠিক আছে? ইনফিনিটি বানাবো না, কারণ ইনফিনিটি বানায় ফেললে অঙ্ক শেষ। ওকে, তাইলে আমি পাওয়া গেলাম কার সমীকরণ বলেন? অক্ষরেখার সমীকরণ, মানে যে এই রেখাটার সমীকরণ পাইছি। আচ্ছা, আপনারা কি কোন একটা রেখা থেকে তার লম্ব রেখার সমীকরণ বের করতে জানেন? এখানে মানে কোনিক্স এর মধ্যে অর্ধেক কাম হয়েছে সরল রেখা, অর্ধেক কাজ কার? সরল রেখা। যে দেখেন আমি তো আমার এখন জাস্ট খালি এই শর্তটা বসাইছি কোনিক্স থেকে, বাকি কোনো কিছু কিন্তু কোনিক্স এর না, এই সবই কিসের বলেন তো? মধ্যবিন্দু। এই যে সমীকরণ বের করতেছি এখন যেটা করব সেটাও কি সরল রেখা। তো দেখেন লম্ব রেখার সমীকরণের সূত্রটা একটু ভালো মতো খেয়াল করা নাই, আমি কিন্তু সবগুলো সূত্র কিন্তু এক্সপ্লেন করতেছি ম্যাথ করার সময়, তো যারা যারা জানেন না তাদের জন্য কিন্তু জিনিসটা একটু নতুন, কিন্তু এমন না, একটু খেয়াল করেন। এই যে একটা সরল রেখা মনে করেন ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা কি সরল রেখা? সাপোজ এইটাই। এখন ওর লম্ব রেখার সমীকরণ আমি বের করবো, এটা এক মনে করেন যে এইটা, আপনি এখন 2 বের করবেন যে ওর সাথে লম্ব অবস্থায় আছে, তার সমীকরণটা কেমন হবে? আপনি x আর y টা আগে দিয়ে নেবেন। x এর সহগটা কত আছে এখানে বলেন? তাহলে এটা যাবে y এর সাথে, y এর সহগটা কত আছে? এটা যাবে x এর সাথে, এবং মধ্যে কি আছে? এটা হবে মাইনাস। আচ্ছা, এখানে মাথায় রাখবেন সহগ বলতে খালি সংখ্যাটাই, মানে চিহ্ন নিয়ে চিন্তা করবেন না। সাপোজ এখানে মাইনাস থাকতে পারতো, আমি খালি এটাই নিয়ে আসতাম আর শুধু বিটাই নিয়ে আসতাম, চিহ্ন নিয়ে আসতাম না, পরে এই মাইনাসের জন্য এখানে কি দিতাম? প্লাস দিতাম। আর যেহেতু এখানে প্লাস আছে কি দিছি? আচ্ছা, কনস্ট্যান্টটা অবশ্যই চেঞ্জ হবে, তাহলে c2 বা c1 যাই দেন 0, এটাই হবে কি আপনার 2 নম্বর রেখা, এটা কি ওর লম্ব রেখা। সবাই কি ক্লিয়ার? ঠিক সেম ভাবে আমরা এখন এই যে এস, এই যে এই রেখাটা লম্ব রেখা বের করব। তাহলে দেখেন 1 নং রেখার লম্ব রেখা, অর্থাৎ এই রেখার নাম কি বলেন? অর্থাৎ নিয়ামক রেখার সমীকরণ। সবাই কি ক্লিয়ার? 1 নং রেখার লম্ব রেখা অর্থাৎ নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখার সমীকরণটা কি দেখেন, যে এটা হচ্ছে অক্ষরেখা, তার নিয়ামক রেখাটা কেমন হবে একটু ভালো মতো একটু লেখেন না, একটু খেয়াল করেন, আমি এটা মুছে দিব এখনই। এখানে তো আমার x কিন্তু নাই, আছে x নাই, মানে x এর সহগটা কত বলেন তো? 0, এই জন্যই কিন্তু x নাই, লেখা দরকার নাই, আমি বোঝানোর জন্য লিখতেছি, ঠিক আছে? তাহলে রাফে লেখা রাখতে পারেন, প্লাস y, y জায়গা কত আছে? 1 আছে, মাইনাস 3 ইকুয়াল টু 0, মানে এই রেখাটা অ্যাকচুয়ালি এটা, আমি এটা একটু জায়গায় লিখছি। তো ওর সাথে চিন্তা করেন যে এরকম করে লম্ব রেখাটা কেমন হয় বলেন তো? আমরা আগে বলছিলাম কি x, y দিতে, তাই তো? তাহলে x, y দিলে কি হবে? x এর সহগটা যাবে y এর সাথে, y এর সহগটা যাবে কি এর সাথে? বুঝতেছেন? মধ্যে কি হবে? মাইনাস প্লাস যে কোনো একটা কনস্ট্যান্ট ধরলাম k ইজ ইকুয়াল টু 0, তাহলে আলটিমেটলি এটা কি থাকবে? 0 ইনটু y মানে কি 0 থাকবে না, আর x 1 ইনটু x মানে কি শুধু x, তাহলে x প্লাস k ইজ ইকুয়াল টু 0 হবে কার সমীকরণ? আপনার নিয়ামক রেখার সমীকরণ। কোনো সমস্যা? বুঝছেন? এভাবে করে রাফ করে তারপরে করবেন। তাই আমি ডাইরেক্ট লিখলাম যে নিয়ামক রেখার সমীকরণটা কি হবে আপনার? x প্লাস k ইজ ইকুয়াল টু 0, 2। কিন্তু এটা কিন্তু আপনার একবার নির্ণীত সমীকরণ না, কেন? কেন? কে এর মানটা অজানা, কে এর মানটা কি অজানা, কে এর মানটা বের করতে হবে। কে এর মান বের করার জন্য আমরা কই যেতে হবে? জেড বিন্দু যেতে হবে, কারণ এই রেখাটা কোন বিন্দুতে গেছে বলেন? তাহলে এই জন্য কিন্তু আমি জেড বিন্দু বের করে নিয়েছিলাম আগে, কারণ আমার এখানে এসে কাজে লাগবে, ঠিক আছে? তাহলে 2 নং রেখা জেড 9 3 বিন্দুগামী, তাহলে অতএব কি হবে? এই বিন্দুটাকে সিদ্ধ করবে। সিদ্ধ করা মানেটা কি? x এর জায়গায় ভুজ বসে, y এর জায়গায় কি বসে? কোটি বসে। তাহলে x এর জায়গায় কত বসবে? 9 প্লাস k ইজ ইকুয়াল টু 0। এন্ড বলতাম কোটি তো বসলোই না, কারণ y তো নাই, বসাবো কি হবে? যেটা আছে সেটার মধ্যে শুধু বসবে। ওকে, তাহলে k এর মানটা কত হয়ে গেল? -9। তাহলে k ইজ ইকুয়াল টু -9 আমরা 2 নং এ বসাই। তো 2 নং এ বসাইলে কত হবে? 2 নং মানে কি? যে এটার মধ্যে বসাচ্ছি পুরোপুরি সমীকরণটা বের করার জন্য। তাহলে x - 9 ইজ ইকুয়াল টু 0, এবং এটাই হচ্ছিল আপনার কার সমীকরণ বলেন? নিয়ামক রেখার সমীকরণ। এটাই হবে আপনাদের অ্যানসার। কোনো সমস্যা? বুঝছেন? বলেন। এই যে আপনি দেখেন এইখানে যখন আমার সি ছিল, সিটা কি এখানে আসছিল? এটা কিন্তু সি, আর এটা c2, সি বাদিয়ে দিয়ে দেন, ধরেন কে লিখলাম, আসছিল?
মানে কি এখানে লাগছিল কি আমার শুধু প্রথম অংশটুকু, কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যায় পুরোপুরি, এই জন্যই সি থেকে কে আসা পড়ছে। তো এখানে যখন আপনি ওর থেকে লম্ব রেখা বের করতেছেন এই কনস্ট্যান্ট কোনো ভ্যারি করে না আমার, কারণ এখানে নতুন একটা কনস্ট্যান্ট আসবে। সবাই কি ক্লিয়ার আমার কথায়? তাড়াতাড়ি তুলেন। এরপরে এটার পরে আরেকটা জিনিস আছে, ঠিক আছে? এটা হচ্ছিল কখন দেখেন, এই অঙ্কটা কি শেষ করছেন, তুলছেন আপনারা? ঠিক আছে, তাড়াতাড়ি তুলেন। সবার মুখ তো কেমন যেন হয়ে গেছে গা। খুবই সিম্পল, দেখেন এই যে এত কিছু না, আপনি এখন একটু এটা একটু মনে করেন, আমি আবার একটু শুরু করি শুরু থেকে। মনে করেন কি করছি আমি, দেখেন এটা তো দেওয়াই ছিল, আমি জাস্ট খালি জেড বিন্দুটা ধরে নিয়েছিলাম, কারণ আমার জেড বিন্দু এখানে কাজে লাগবে। তাহলে এ জেড এর মধ্যবিন্দু কে? আপনারা বলেন, মুখে মুখে আমার সাথে বলেন, এ জেড এর মধ্যবিন্দু কে? এ। এ জেড এর মাধ্যমে আমি যে এ কে দিয়ে একটা সমীকরণ বানাইছি, তাই তো, মধ্যবিন্দুর মাধ্যমে, সেখান থেকে আমি কারে বের করে ফেলছি? জেড কে। এই যে জেড বের হয়ে গেল। তাহলে তিনটা বিন্দু আপনি জানেন। এখন আপনার বের করতে হবে বেসিক্যালি ওকে, এন্ড ও কখনো ডাইরেক্ট বের হবে না, কিন্তু আপনি কিন্তু চাইলে এই রেখাটাকে ইজিলি বের করতে পারেন। কেন? আপনি এই রেখার তিনটা বিন্দু জানেন, এই রেখার উপর অবস্থিত। তাহলে আমি এই রেখার সমীকরণটা বের করে ফেললাম, দুই বিন্দুকে আমি রেখার বিন্দু দিয়ে। আপনি চাইলে এ এস ইউজ করতে পারেন, এস জেড ইউজ করতে পারেন, জেড ইউজ করতে পারেন, যে কোনো দুইটা নিয়ে ইউজ করলেই হবে। তো আমি সাধারণত এ আর এস দিয়ে করছি, কোনো সমস্যা? একই জিনিস পাবেন। তাহলে এস এ রেখার সমীকরণ মানে কি, অক্ষরেখার সমীকরণটা বের করা হয়েছে। মানে দুইটা জিনিস, একটা মধ্যবিন্দুর মাধ্যমে আমি জেড বের করছি, আমি তারপরে অক্ষরেখার সমীকরণ বের করছি। ওকে, এবার অক্ষরেখার সাথে নিয়ামক রেখাটা কি অবস্থা আছে? লম্ব। তাহলে সেখানে লম্ব রেখার মাধ্যমে আমি নিয়ামক রেখার সমীকরণ লিখে ফেলছি। তখন আমার কে এর মানটা অজানা থাকবে, মানে কনস্ট্যান্টের মানটা। সেটার জন্য আমি কি এটাতে জেড বিন্দু বসাই দিছি, কে এর মানটা পেয়ে গেছি, কে এর মানটা এখানে বসাই দেন, আপনার নিয়ামক রেখা শেষ। মানে কি বলতে পারেন তিনটা স্টেপ। করার সময় অনেক বড় মনে হবে, বাট রিভিশনটা দেন, দেখবেন যে তিনটা বা চারটা বা দুইটা স্টেপ এরকম হবে সর্বোচ্চ। ওকে, আচ্ছা দেখেন, এখন আমি আসলাম, সাপোজ আপনার কাছে নিয়ামকের রেখা চাই নাই, চাইছে পুরো পরাবৃত্তের সমীকরণটা বের করো তুমি। তাহলে পরাবৃত্তের সমীকরণ বের করতে গেলে আপনার এই পর্যন্ত করাই লাগবে। পরাবৃত্তের সমীকরণ বের করতে গেলে আপনার এই পর্যন্ত করাই লাগবে। কেন? আমি কি বলছিলাম, পরাবৃত্তের সমীকরণ বের হয় কই থেকে? উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা কি ছিল বলেন, সময় বলেন কি ছিল? এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু ই ছিল, মানে ই সমান এসপি বাই পিএম। তাহলে সেখান থেকে বের করতে হবে। এখন আপনার এস বিন্দু জানা আছে, কিন্তু পিএম বের করার জন্য নিয়ামক রেখা কি জানা ছিল? তার মানে কি আপনার পরাবৃত্তের সমীকরণ বের করতে গেলে নিয়ামক রেখার সমীকরণ বের করা লাগবেই লাগবে, এটা বলুক বা না বলুক। কথা কি ক্লিয়ার? তার মানে আরেকটু একটা স্টেপ আছে, ওই স্টেপটা করলে আপনার পরাবৃত্তের সমীকরণটা বের হয়ে যাবে, সেটাই আমি এখন দেখাই। তাহলে পরাবৃত্তের সংজ্ঞানুসারে পরাবৃত্তের সংজ্ঞানুসারে আমরা কি পাইলাম? এসপি বাই পিএম সমান সমান 1 ই লিখতে পারতাম। আমরা জানি পরাবৃত্তের ইর মানটা 1, এই জন্য ডাইরেক্ট 1 লিখে দিলাম। আর কি কোনো সমস্যা আছে? তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? এসপি সমান সমান পিএম। এবার এসপি এর মানটা লেখেন, এস থেকে পি এর দূরত্ব ছিল এসপি। তাহলে কত হয়ে গেল? এক্স মাইনাসে মাইনাসে +1 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার উপরে রুট। এই কারো কোনো সমস্যা? এটা এসপি। আর পিএমটা কি? ওই যে লম্ব রেখার দূরত্ব, একটা বিন্দু থেকে এই রেখার দূরত্ব। তাহলে কি বিন্দুটা এখানে বসা দিলে আলটিমেটলি এটাই থাকবে। তাহলে x - 9 হবে উপরে, নিচে হবে x এর সহগের উপরে স্কয়ার আর y এর সহগের উপরে স্কয়ার। x এর সহগটা কত এখানে বলেন তো? 1। তাহলে 1 এর উপরে স্কয়ার আর কি y আছে এখানে, তার মানে y এর সহগটা 0, লেখার দরকার নাই। তার উপরে রুট, তাহলে আলটিমেটলি নিচে 1 আছে। কোনো সমস্যা? আমি দুই পাশে স্কয়ার করে দিলাম, x + 1 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, স্কয়ার করে দিলে কি হবে? এই যে x - 9 হোল স্কয়ার হবে। এবার এটা ক্যালকুলেশন করলাম, অ্যান্সার চলে আসবে। আমি একটু এই পাশে মুছলাম, জায়গা তো আর নাই। আচ্ছা ভালো কথা, এটা কিন্তু 7 কত করাইছিলাম আমরা? 7 না, সরি, এটা ছিল 8 2। 8 2 আপনার এতটুকু শেষ, ঠিক আছে? আর এখন যেটা করাচ্ছি সেটা ছিল কত আপনার? 9 1। একই জিনিস, বুঝছেন কথাটা? 8 1 আপনার চাইছিল নিয়ামক, এই জন্য এখানে শেষ। আর 9 1 সেম কন্ডিশন দেওয়া চাইছে আপনার কাছে কি? পরাবৃত্তের সমীকরণ। তাহলে পুরোটা করলে মানে কি 9 1 মতো কোশ্চেন। ওকে, তাহলে আমি এই হিসাবটা এই জায়গাটা করলাম, একটু দেখেন।
তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, ওয়াই স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6y প্লাস 9 সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 9 দুগুণে 18x প্লাস 9 কত 81। সব এক পাশে নিয়ে আসেন। এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই স্কোয়ার মাইনাস 6y 9 আর 1 মিলা কত 10 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 18x মাইনাস 81 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার কাটা সাজা লিখবেন, খালি ওয়াই স্কোয়ারটা আগে, তারপর আপনি নিজের মতো করে লেখেন। আচ্ছা এখানে একটা এক্স আছে, তাহলে কত হয়ে গেল প্লাস 20x, ঠিক আছে, প্লাস 20x মাইনাস 6y, আর এখানে কত হয়ে গেল মাইনাস 71 ইজ ইকুয়াল টু 0। এটাই আপনার পরাবৃত্তের সমীকরণ। কারো কি সমস্যা আছে? বুঝতেছেন? কঠিন মনে হচ্ছে? পরের কোশ্চেনটা দেখেন, সেম টাইপের একটা কোশ্চেন করাই, একবারে সিম্পল মনে হবে, ঠিক আছে। এটা একটু তুলেন ফার্স্ট, আমি মুছে দিব। আপনারা আমার সাথে সাথে তুলতে পারেন না, লেট করেন কে? কিছু বুঝবেন না কেন? আমি তো অল্প অল্প করে লিখি, বেশি লিখি না। দেখেন এইখানে কিন্তু আমাদের 7, 8, 9 তিনটাই শেষ হয়ে যাবে, ঠিক আছে। কারণ 7 করছি প্রথমে, তারপর ওইটা ছিল কি 8-এর 2টা করলাম, 8-এর 2 এর মাধ্যমে 9-এর 1টা করে ফেললাম, ঠিক আছে। এখন 9-এর আরেকটা দেখবো আমি, এবং 9-এর আরেকটা পারা মানে কি আপনার 7, 8 সবই পারা, ঠিক আছে। 9-এর আরেকটা করে আমি একটা ব্রিফ দিব, তাহলে আপনারা এই 7, 8, 9 পুরো ক্লিয়ার হয়ে যাবেন। এবং 7, 8, 9 এই তিনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে ধরে রাখেন এখান থেকে আসার পসিবিলিটি খুবই বেশি। সাপোজ যদি এখান থেকে নাও আসে, এই টাইপের ম্যাথ আপনার উপবৃত্তের মাধ্যমে আসতে পারে বা অধিবৃত্তের মাধ্যমে আসতে পারে, এবং হিসাবটা সেমই থাকবে, ঠিক আছে, একটু ডিফারেন্স হইতে পারে। কথা বুঝতে পারছি তো? এটা পারা মানে আপনি ওই টাইপের ম্যাথগুলো 80% হয়ে যাওয়া, আশা করে বুঝতে পারছি। তো এই জন্য এই ম্যাথের প্রতি আমি বেশি গুরুত্ব দিতেছি, ঠিক আছে।